ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। আজকে তোমাদের একটা খুব ভালো টপিক পড়াবো, যেটা হচ্ছে বায়োমলিকিউলস। আমরা আমাদের স্টাডি মেটেরিয়াল থেকে এই বায়োমলিকিউলসের যে নোটসটা, সেটাই আমি তোমাদের পড়াবো, কারণ এই জায়গাটা থেকে অনেক প্রশ্ন আসে এবং অনেক ক্ষেত্রেই তোমরা এটা করতে গিয়ে ভুল করে ফেলো, ছোটোখাটো সিলি মিস্টেক হয়। তো আপকামিং যে এক্সামগুলো আছে, যেমন ধরো আরআরবি, এনটিপিসি বা যে এক্সামগুলোই আছে, বায়োমলিকিউলসের পার্টিকুলার কয়েকটা জায়গা থেকে প্রশ্ন আসে। আমি একটুখানি বলি, এই অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড বিষয়টা কি আসলে। অ্যামাইনো অ্যাসিড মানে অ্যামাইন, আমরা পড়েছি না যে অ্যামাইনো অ্যাসিড, সরি জাস্ট এ মিনিট। আচ্ছা, আমরা পড়েছি অ্যামাইনো বর্গ বা অ্যামাইনো গ্রুপ। অ্যামাইনো আর কার্বক্সিলিক গ্রুপ, এই দুটো যুক্ত হবে যেখানে, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। প্রকৃতিতে 20 রকমের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। আমরা অ্যামোনিয়া পড়েছি, NH4, সেখান থেকে আস্তে 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 NH3, সেখান থেকে আস্তে আস্তে কি হলো NH2, অ্যামাইনো বর্গ, আর তার সঙ্গে কার্বক্সিলিক গ্রুপ যুক্ত হলো, হয়ে অ্যাসিড তৈরি করলো। যখনই COOH যুক্ত হবে আমরা জানি যে তখন অ্যাসিড তৈরি হবে। আবার যদি CHO যুক্ত হতো তখন কি হতো, অ্যালডিহাইড তৈরি হতো, আমরা জানি এগুলো। প্রকৃতিতে 20 রকমের অ্যামিনো অ্যাসিড পাওয়া যাবে, এর সবগুলো কিন্তু এসেনসিয়াল নয়। এর মধ্যে কয়েকটা হচ্ছে নন এসেনসিয়াল, কয়েকটা হচ্ছে এসেনসিয়াল। অ্যামাইনো অ্যাসিড মানুষের শরীরে সিনথেসিস হয় না, সংশ্লেষণ হয় না, খাদ্যের মাধ্যমে এগুলো আমরা গ্রহণ করি। ঠিক আছে, এই যে অ্যামিনো অ্যাসিডগুলো এই পার্টিকুলার প্রপার্টি মেনে চলবে, অর্থাৎ শরীরে সিনথেসিস হবে না, খাদ্যের মাধ্যমে বাইরে থেকে ইনটেক করতে হবে, তাদের বলা হবে এসেনসিয়াল অ্যামিনো অ্যাসিড বা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। কারা এরা? এদের মধ্যে আমরা যাদের নাম মনে রাখবো: লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন, ভ্যালিন, হিস্টিডিন এবং আর্জিনিন। এই লিউসিন আর লাইসিন কিন্তু এক নয়, এটা খেয়াল রাখবে। এবার অপরিহার্য মানে নন এসেন্সিয়াল কাকে বলছি? আমি বলছি অপরিহার্য তারা যারা দেহ সংশ্লেষিত হবে না। তাহলে অপরিহার্য কারা? নন এসেন্সিয়াল কারা? নন এসেন্সিয়াল হচ্ছে তারা যারা দেহে সংশ্লেষিত হবে, খাদ্যের মাধ্যমে গ্রহণ না করলেও চলবে, তাদের আমরা বলছি অপরিহার্য। এখানে দেখো, অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। এরকম আবার 10টা অ্যামিনো অ্যাসিড আছে, এগুলো পরীক্ষাতে প্রশ্ন আসে না। দুটো অ্যামাইনো অ্যাসিড পরস্পর পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হবে। কি বন্ধন দ্বারা? পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হবে, খেয়াল রাখবে। আমি এখানে ছবিগুলো দেওয়া আছে, একটুখানি পেপটাইড বন্ধনের ছবি, যেটা কেমিস্ট্রি পড়ানোর সময় আমি একটু বলে দেব। বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিডের কাজ কি? অ্যামাইনো অ্যাসিড, আমি কয়েকটা কথা বলি। আমরা যখন যে কোনো খাদ্য উপাদান দেখি তখন 3 ধরনের উপাদান দেখতে পাই। প্রথমে পাই কার্বোহাইড্রেট, ঠিক আছে, কার্বোহাইড্রেট বেসিক্যালি 3 ধরনের, অন্যগুলো বাদ দিচ্ছি। দ্বিতীয় আমরা পাই প্রোটিন, তৃতীয় আমরা পাই ফ্যাট। এই কার্বোহাইড্রেট তার সরলীকরণ, যখন একদম সরলীকরণ হয়ে যায় তখন সেটা গ্লুকোজ তৈরি করে, কখনো কখনো গ্যালাক্টোজ বা ফ্রুক্টোজ, সেগুলো আসছি পরে, গ্লুকোজ তৈরি করে। গ্লুকোজের সংকেত C6H12O6, সিম্পল খাবার, গ্লুকোজ তৈরি করলো, গ্লুকোজ আমাদের শরীর ইনটেক করে নিল। প্রোটিন জাতীয় যে কোনো খাদ্যবস্তু যখন সবার শেষে যাবে তখন তৈরি করবে সেটা অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড, যাই খুশি বলো, সেটা যেভাবে তোমরা ব্যাখ্যা করবে। আর ফ্যাট কি করবে? ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। ফ্যাটি অ্যাসিডের সঙ্গে আরও একটা প্রোডাক্ট তৈরি করবে, যেটা হচ্ছে গ্লিসারল। এগুলো আমি আগে পড়িয়েছি। এই অ্যামাইনো অ্যাসিড সেটা উৎসেচক এবং প্রোটিনের প্রাথমিক উপাদান। কিছু কিছু অ্যামিনো অ্যাসিড থেকে হরমোন উৎপন্ন হবে, যেমন ধরো টাইরোসিন থেকে থাইরক্সিন তৈরি হবে, অ্যাড্রিনালিন তৈরি হবে। এই অ্যাড্রিনালিনকে বলা হয়, অ্যাকচুয়াল বানানটা এরকম হওয়া উচিত, অ্যাড্রিনালিন। এই অ্যাড্রিনালিন যে হরমোনটা, এটাকে বলা হয় আপৎকালীন হরমোন। কি বলা হয়? আপৎকালীন হরমোন, ঠিক আছে, বা এমার্জেন্সি হরমোন। এটা সাপ কামড়ালে, স্নেক বাইটের চিকিৎসায় ব্যবহার হয়, ঠিক আছে। কিছু অ্যামাইনো অ্যাসিড থেকে ভিটামিন তৈরি হবে, উদ্ভিজ্জ হরমোন তৈরি হবে, যেমন ধরো ট্রিপ্টোফ্যান থেকে ভিটামিন একটা পাওয়া যায়, যেটার নাম হচ্ছে নিকোটিনামাইড। নিকোটিনামাইড ভিটামিন B3 এর আর একটা নাম। আবার IAA উৎপন্ন হয় এই ট্রিপ্টোফ্যান থেকে, দ্যাট ইজ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড
একটা আছে যেটার নাম হচ্ছে টাইরোসিন, এক ধরনের অ্যামাইনো অ্যাসিড যার নাম হচ্ছে টাইরোসিন। সেটা কি কাজ করে? মেলানিন তৈরি করে। মেলানিন কি করে? মেলানিন ত্বকের গাঢ় রং তৈরি করে এবং স্কিন ক্যান্সার থেকে আমাদের বাঁচায়। যাদের মেলানিন কম তাদের স্কিন ক্যান্সারের সম্ভাবনা থাকে, যে কারণে ফর্সা ফর্সা যে ইউরোপিয়ান লোকগুলো দেখবে সানবাথ নেয় মেলানিন তৈরি করার জন্য। এবার একটু বলে দিই, অ্যামাইনো অ্যাসিডের কয়েকটা টাইপস রয়েছে, পার্টিকুলার কয়েকটা প্রকারভেদ রয়েছে। যেমন ধরো প্রশমিত অ্যামাইনো অ্যাসিড। প্রশমিত অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন। আবার কিছু আছে অ্যাসিডিক বা আম্লিক, যেমন ধরো অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসপারজিন, গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামাইন। গ্লুটামাইন একটা অ্যামাইড, এগুলো আম্লিক প্রকৃতির। আবার ক্ষারীয় প্রকৃতির অ্যামাইনো অ্যাসিড হচ্ছে লাইসিন, আর্জিনিন, এগুলো। সালফার ধারণ করে কিছু অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যার মধ্যে সালফার রয়েছে, সিস্টিন, মিথিওনিন, এগুলো। অ্যালকোহলিক বা অ্যালকোহলীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে সেরিন, থ্রিওনিন। তেমনি অ্যারোমেটিক সাইকেল দেখা যায় বা অ্যারোমেটিক চক্র দেখা যায় ফিনাইল অ্যালানিন এবং টাইরোসিনে। আবার দেখো হেটারোসাইক্লিক, আমি হোমোসাইক্লিক হেটারোসাইক্লিক তোমাদের বুঝিয়েছিলাম, সেই হেটারোসাইক্লিক কম্পাউন্ড কোনগুলো না? হিস্টিডিন, ট্রিপ্টোফ্যান। আবার ইমিনো অ্যাসিড, নট অ্যামাইনো অ্যাসিড, ইমিনো অ্যাসিড কোথায় পাবো? প্রোলিনে। আমি উৎসেচক সম্পর্কে একটু, বায়োমলিকিউল যখন বলছি উৎসেচক সম্পর্কে বলতে হবে জীবকোষে উৎপন্ন প্রোটিনধর্মী জৈব অনুঘটক, যেগুলো জীবের জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ হয় বাড়িয়ে দেবে অথবা কমিয়ে দেবে, কিন্তু বিক্রিয়ার শেষে নিজের কোনো পরিবর্তন হবে না। তাদের বলা হচ্ছে উৎসেচক বা এনজাইম। তার মানে এরা অনুঘটন করছে, হয় ধনাত্মক অনুঘটন মানে বিক্রিয়ার হারকে বাড়িয়ে দিচ্ছে, অথবা ঋণাত্মক, তার মানে বিক্রিয়ার হারকে কমিয়ে দিচ্ছে, কিন্তু বিক্রিয়ার শেষে নিজে ঠিক থাকবে, নিজের বিয়ে হয়ে যাবে না। ঘটক থেকে অনুঘটক, সেখান থেকে আমরা কি বলছি? এদের বলছি এনজাইম অথবা উৎসেচক। উৎসেচকের পার্টিকুলার একটা বৈশিষ্ট্য আছে, যেমন উৎসেচক একটা পার্টিকুলার সাবস্ট্রেটের উপর কাজ করবে। উৎসেচক অনুঘটক রূপে কাজ করে এবং বিক্রিয়া শেষে নিজের কোনো পরিবর্তন হবে না, সে নিজে অপরিবর্তিত থাকবে। তার মানে বিক্রিয়ার শেষে উৎসেচকের রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হবে না। উৎসেচক কোনো রাসায়নিক বিক্রিয়াকে শুরু করতে পারবে না, কেবল রাসায়নিক বিক্রিয়ার হার বাড়িয়ে দেবে অথবা কমিয়ে দেবে। উৎসেচকের অ্যাক্টিভিটির কথা, ধরো সক্রিয়তা, কতটা অ্যাক্টিভেটেড হবে, কতটা সক্রিয় হবে, সেটা একটা পার্টিকুলার টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। উৎসেচক একটি নির্দিষ্ট অ্যাসিড ও ক্ষারের ভারসাম্যে ক্রিয়া করবে। যেমন আমরা পিএইচ বলি, পিএইচ কি? পিএইচ ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, তার মানে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। তাহলে পিএইচ এর নির্দিষ্ট স্কেল রয়েছে, যখনই 7-এর বেশি পিএইচ তখন সেটা হয়ে যাবে ক্ষারীয়, 7-এর কম পিএইচ 1 থেকে 7, 0 থেকে 7 পর্যন্ত সেটা আম্লিক। যত কম পিএইচ তত বেশি আম্লিক, যত বেশি পিএইচ তত বেশি ক্ষারীয়। যখন পিএইচ 2.0 মানে অত্যন্ত আম্লিক একটা মাধ্যম, সেখানে পেপসিন কাজ করবে। আবার ট্রিপসিন অত্যন্ত মোটামুটি ক্ষারীয় মাধ্যম, 8.3 মোটামুটি একটা ক্ষারীয় মাধ্যম, সেখানে কাজ করবে। সাধারণত উৎসেচক প্রোটিন জাতীয় হবে। উৎসেচক সাধারণত কোলোয়েড আকারে থাকবে, আমরা কোলোয়েড সলিউশন পড়েছি, কোলোয়েড আকারে থাকবে। এবার দেখো উৎসেচককে আমরা কয়েকটা ভাগে ভাগ করে ফেলতে পারি, যেমন ধরো অক্সিডো রিডাকটেজ। অক্সিডেশন আর রিডাকশন এই কথা থেকে এসছে অক্সিডো রিডাকটেজ, তার মানে যেটা জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, যেমন অ্যালকোহলিক ডিহাইড্রোজিনেজ। আবার ট্রান্সফারেজ কাদের বলছি? যারা কার্যকরী মূলকে স্থানান্তর ঘটাবে, যেমন ধরো হেক্সোকাইনেজ। হাইড্রোলেজ কাদের বলছি? যারা হাইড্রোলেজ, আর্দ্র বিশ্লেষণ ঘটাবে, যেমন ট্রিপসিন। আবার লাইয়েজ, লাইয়েজ মানে দ্বিবন্ধনীকে হয় তৈরি করবে অথবা অপসারিত করে গ্রুপে স্থানান্তর ঘটিয়ে দেবে, যেমন পাইরুভেট, ডি কার্বক্সিলেজ। আইসোমারেজ বলে একটি উৎসেচক রয়েছে, আইসোমারিজম আমরা পড়েছি, আইসোমারেজ। এই আইসোমারিজম মানে সোমারাইজেশন ঘটাবে, আইসোমারাইজেশন ঘটাবে, ঠিক আছে, যেমন ম্যালেট আইসোমারেজ। আবার লাইগেজ কি করে? এটিপি জাতীয় যৌগের আর্দ্র বিশ্লেষণ করবে এবং বন্ধনী তৈরি করবে। এটা হচ্ছে পাইরুভেট কার্বক্সিলেজ, খেয়াল রাখবে। এবার কয়েকটা গুরুত্বপূর্ণ উৎসেচক সম্পর্কে আমি আগেও তোমাদের বলেছি, আবারও বলে দিচ্ছি। টায়ালিন কি করবে? সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করবে।
অ্যামাইলেজ কি করবে? শ্বেতসারকে মল্টোজ এবং আইসোমল্টেজে পরিণত করবে। মল্টোজ যখনই টেজ হয়ে যাবে সেটা এনজাইম হয়ে যাবে। টোজ মানে খাদ্য, টেজ মানে এনজাইম, এই জিনিসটা খেয়াল রাখবে। ঠিক আছে, এই যে টায়ালিন, এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় স্যালাইভারি অ্যামাইলেজ, কারণ এটাই হচ্ছে প্রথম উৎসেচক যেটা স্যালাইভা মানে লালাতে মিশে থাকে, এবং এটাই হচ্ছে খাদ্যের ওপর প্রথম কাজ করে। এটার নাম স্যালাইভারি অ্যামাইলেজ, খেয়াল রাখবে এটা। মল্টেজ সেটা মল্টোজের ওপর কাজ করবে, করে সেটাকে গ্লুকোজে পরিণত করে দেবে। আবার সুক্রেজ সুক্রোজকে ফ্রুক্টোজ এবং গ্লুকোজে পরিণত করবে। সেলুলেজ সেটা সেলুলোজকে গ্লুকোজে পরিণত করবে। আবার প্রোটিন বিশ্লেষণকারী উৎসেচক কয়েকদিন আগেই আমি তোমাদের ক্লাসে বলেছিলাম, যেমন পেপসিন, রেনিন, ট্রিপসিন, ইরিপসিন, কাইমোট্রিপসিন। পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করবে। রেনিন দুগ্ধ প্রোটিনকে কেসিনে পরিণত করবে। এই রেনিনের জন্য কত বাছুর হত্যা করা হয়, বাছুরের পেট থেকে রেনিন বের করা হয়, দুগ্ধ প্রোটিনকে কেসিনে পরিণত করে ছানা তৈরি করে লোকজন। ট্রিপসিন প্রোটিনকে পেপটাইড বা অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে দেবে। ইরিপসিন পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। এই যে কাইমোট্রিপসিন দুধকে দঞ্চিত করবে। আবার কাইমোট্রিপসিন মারাত্মক একটা ভালো ওষুধ, যখন কোথাও ব্যথা লাগে, ঠিক আছে, খুব ব্যথা, জোরে আঘাত লাগলো, রক্ত জমাট বেঁধে গেল, তখন ওই রক্তটা গলিয়ে দেওয়ার জন্য কাইমোট্রিপসিন ব্যবহার করা হয়। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, কাইমোরাল ফোর্ট নামে ট্যাবলেট পাওয়া যায়। এবার দেখো অ্যাপো এনজাইম। অ্যাপো মানে কি? তোমার সঙ্গে আমার অ্যাপো রয়েছে, তার মানে তোমার সঙ্গে আমার কোনো সংযুক্তি রয়েছে। তো সংযুক্ত প্রোটিন এনজাইমের কেবল প্রোটিন অংশটাকে বলা হচ্ছে অ্যাপো এনজাইম। প্রোটিন অংশের নাম অ্যাপো এনজাইম, আর প্রোটিনবিহীন যে অংশটা সেটা উৎসেচকের সঙ্গে যুক্ত থাকবে এবং তাদের কাজকে, অর্থাৎ উৎসেচকের কাজকে উদ্দীপিত করবে, তাকে বলা হয় কোফ্যাক্টর। এবার হলো এনজাইম কি না, অ্যাপো এনজাইম এবং কোফ্যাক্টর মিলে যে সম্পূর্ণ একটা উৎসেচক গঠিত হবে সেটাকে বলা হবে হলো এনজাইম। আমরা কো এনজাইমের একটা ধারণা পেতে পারি। উৎসেচকের সঙ্গে যে প্রোটিনবিহীন তাপ সহনকারী কেলাস অংশটি শিথিল ও অস্থায়ীভাবে আবদ্ধ থাকবে এবং উৎসেচকের সক্রিয়তা বাড়াবে, সেটা হচ্ছে কো এনজাইম, যেমন এনএডি। প্রস্থেটিক গ্রুপ কি? একটা কথা বলি, এটা কিন্তু আমাদের স্টাডি মেটেরিয়ালটাই আমরা পড়ছি। যাদের কাছে স্টাডি মেটেরিয়াল নেই, তোমরা চেষ্টা করো এই স্টাডি মেটেরিয়ালটা কালেক্ট করে নেওয়ার। এই স্টাডি মেটেরিয়ালগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তিনটে সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল রয়েছে। এছাড়াও অন্যান্য সাবজেক্টের তো রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, আবারও একবার লিখে দিচ্ছি, 9735858096। আর যারা আমাদের পেড ব্যাচে যুক্ত হতে চাইছো, জেনারেল কম্বাইন্ড ব্যাচে প্রতিদিন 5টা করে ক্লাস করার যদি সামর্থ্য থাকে, প্রতিদিনের পড়াশোনাটা করতে পারো, তাহলে অবশ্যই ওয়েলকাম। এর থেকে ভালো প্রিপারেশন তুমি খুব সহজে কোথাও একটা নিতে পারবে না। এবার বলে রাখি, প্রস্থেটিক গ্রুপ কি? প্রোটিনবিহীন অংশ যেটা অ্যাপো এনজাইমের সঙ্গে কোভ্যালেন্ট বন্ধন, কোভ্যালেন্ট মানে সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট মানে সমযোজী বন্ধন, ঠিক আছে, ঠিক আছে, এই সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকবে। এবং এখানে বলে রাখা ভালো, এনজাইমের সক্রিয় স্থান সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করবে, যাকে ডায়ালাইসিসের মাধ্যমে অ্যাপো এনজাইম থেকে পৃথক করা যাবে না, তাকে বলা হবে প্রস্থেটিক গ্রুপ, যেমন ধরো এফএডি। ঠিক আছে, এবার দেখো আমরা প্রোটিন নিয়ে একটু পড়ে ফেলি। প্রোটিনের মধ্যে কারা থাকে, প্রোটিনের মধ্যে কে থাকে, এরকম একটা কোয়েশ্চেন। প্রোটিনের মধ্যে থাকবে কার্বন, প্রোটিনের মধ্যে থাকবে হাইড্রোজেন, প্রোটিনের মধ্যে থাকবে অক্সিজেন, ঠিক আছে, প্রোটিনের মধ্যে থাকবে, আর কে থাকবে? নাইট্রোজেন থাকবে, তাই তো? প্রোটিনের মধ্যে অবশ্যই নাইট্রোজেন থাকতে হবে, নাইট্রোজেন ছাড়া প্রোটিন গঠিতই হবে না। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো দিয়ে গঠিত অ্যামিনো অ্যাসিডের মনোমার পেপটাইড বন্ধনী দ্বারা পরস্পর যুক্ত হবে, হয়ে যে জটিল যৌগ তৈরি করবে তাকে বলা হবে প্রোটিন। অ্যামিনো অ্যাসিডগুলো পরস্পর জোড়া লেগে রৈখিক সজ্জায় পলিপেপটাইড গঠন করবে, সেটাকে বলা হবে প্রোটিনের 1 ডিগ্রি স্ট্রাকচার বা প্রাথমিক স্ট্রাকচার, প্রাইমারি স্ট্রাকচার। এই প্রাইমারি স্ট্রাকচার বা প্রাথমিক গঠনের অ্যামিনো অ্যাসিড, তাদের যে শৃঙ্খল, তারা পাশাপাশি অথবা উপর নিচে অ্যামিনো অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন বন্ধনী সৃষ্টির মাধ্যমে যে গঠন তৈরি করবে সেটাকে বলা হবে 2 ডিগ্রি স্ট্রাকচার বা সেকেন্ডারি গঠন। বলে রাখা ভালো, এই গৌণ আকারপ্রাপ্ত প্রোটিনগুলো নিজেদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের প্রভাবে ভাঁজপ্রাপ্ত হয়ে একটা ত্রিমাত্রিক গঠন তৈরি করে। তোমরা এখানে চিত্রে সেটা দেখতে পাচ্ছ।
এবার কার্বোহাইড্রেট যদি বলি, কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত একটা রয়েছে যেটা হচ্ছে CnH2OM। তার মানে কার্বোহাইড্রেটে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে। এটা একটা খুব উচ্চ পলিহাইড্রক্সি অ্যালকোহলের অ্যালডিহাইড এবং কিটোন লব্ধ পদার্থ, দ্যাট ইজ কিটোনের ডেরিভেটিভ। কার্বনিল গ্রুপের উপস্থিতি অনুযায়ী কার্বোহাইড্রেট দু প্রকারের হতে পারে। কি কি হতে পারে? একটা হয় অ্যালডোজ শর্করা, অ্যালডিহাইড গ্রুপ থাকবে যেটাতে, যেমন ধরো গ্লুকোজ, আর একটা কিটোন গ্রুপ যুক্ত থাকবে, কিটোজ শর্করা বলা হয়, যেমন ধরো ফ্রুক্টোজ। তাহলে কার্বোহাইড্রেটকে আমরা ভাগ করছি সরল শর্করা এবং যৌগিক শর্করায়। এই যৌগিক শর্করার মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে অলিগোস্যাকারাইড আর একটা পলিস্যাকারাইড। এবার দেখো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কই পাবো আমরা? প্রত্যেকটা সজীব কোষের নিউক্লিয়াসে যে অম্লধর্মী পদার্থ জীবনের নানান চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাবে এবং অপত্যজনুতে এই সকল বৈশিষ্ট্যের উত্তরাধিকার ঘটাবে, তাকে বলা হবে নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? দু রকম নিউক্লিক অ্যাসিড, একটা দ্বিতন্ত্রী যেটা হচ্ছে ডিএনএ, আর একটা একতন্ত্রী আরএনএ। ডিএনএ মানে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ মানে রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? নিউক্লিক অ্যাসিডের গঠনগত এককের নাম হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের মধ্যে কে থাকবে? থাকবে নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা এবং ফসফরিক অ্যাসিড। পেন্টোজ শর্করা কি? পেন্টোজ আমরা কি জানি? আমরা পেন্টা মানে কি জানি? 5, হেক্সা মানে পেন্টা, হেক্সা মানে 6, হেপ্টা মানে 7, এরকম জানি। পেন্টোজ পাঁচটা অণু, 5টা কার্বনযুক্ত শর্করা। দু রকমের হতে পারে, একটা আরএনএ এর ক্ষেত্রে রাইবোজ শর্করা, আর ডিঅক্সি রাইবোজ শর্করা যেটা হচ্ছে ডিএনএ এর ক্ষেত্রে। নাইট্রোজেন বেস দু রকমের হয়, একটা হয় পিউরিন আর একটা পিরিমিডিন। পিরিমিডিন। আর পিউরিনে কে থাকবে? পিউরিনে থাকে অ্যাডেনিন আর গুয়ানিন। পিরিমিডিনে থাকবে সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। সাইটোসিন থাকবেই। এখানে বড় মজার জিনিস দেখো, এই থাইমিন অথবা ইউরাসিল পরিবর্তন হবে কিরকম? যেমন ধরো ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডে দুটো পিউরিন বেস থাকবে। পিউরিন বেস দুটো থাকবেই, সবেতেই থাকবে, ডিএনএতেও থাকবে, আরএনএতেও থাকবে। একটা হচ্ছে অ্যাডেনিন আর একটা গুয়ানিন। আর পিরিমিডিন 3টের মধ্যে দুটো থাকে। ডিএনএ এর ক্ষেত্রে থাকবে সাইটোসিন এবং থিয়ামিন, আর এই আরএনএ এর ক্ষেত্রে এই থায়ামিনটা চেঞ্জ হয়ে গিয়ে ইউরাসিল হয়ে যাবে। আমি আরএনএ দেখাচ্ছিও তোমাদের। একটু বলে রাখা ভালো, নিউক্লিওটাইড শৃঙ্খল দুটো পাশাপাশি অবস্থান করবে ডিএনএ এর ক্ষেত্রে এবং পেঁচানো সিঁড়ির মতো একটা কাল্পনিক অক্ষ বরাবর, অক্ষ মানে অ্যাক্সিস, এই অ্যাক্সিস বরাবর বিন্যস্ত থাকবে। দুটো নিউক্লিওটাইড তন্তুর একটি অপরটির পরিপূরক, একটি তন্তুর পিউরিন এবং পিরিমিডিন সজ্জা অপর তন্তুর সজ্জা ঠিক করে দেবে। ঠিক আছে? আমি এখানে একটুখানি তোমাদের দেখাই এই আরএনএ এর কথাটা। আরএনএ তে দুটো পিউরিন বেস যেমন বললাম, অ্যাডেনিন গুয়ানিন, আর পিরিমিডিন বেস দুটো, কিন্তু সাইটোসিন থাকবেই। এখানে এখন থাইমিনের জায়গায় ইউরাসিল চলে এসছে। আরএনএ একতন্ত্রী পলিনিউক্লিওটাইড। ঠিক আছে? এরপরে আরো অনেকটা রয়েছে, যেমন আরএনএ এর অনেকগুলো ভাগ আছে, যেটা হচ্ছে জেনেটিক আরএনএ, আরএনএ ভাইরাস যেটা, আর একটা নন জেনেটিক আরএনএ। তার মধ্যে আবার টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ। এই এমআরএনএ দিয়ে অনেক ভ্যাকসিন তৈরি হয়, মেসেঞ্জার আরএনএ। আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব, আজকে এই পর্যন্তই আলোচনা করব। আর স্টাডি মেটেরিয়ালটা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলে, দেখতেও পেয়ে গেলে, কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে আবার সন্ধেবেলা। ধন্যবাদ।